ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের তোমার নূন স্কুল অ্যান্ড কলেজ 1 নম্বর প্রশ্নের সমাধানে দেখো কি বলছে, যে 3/7 এবং 6/13 এর লসাগু কত। আচ্ছা, লসাগু আমরা সাধারণত যে লসাগু করি এভাবে লসাগু করি, কিন্তু ভগ্নাংশের লসাগু তো আর এভাবে করা যায় না। ভগ্নাংশের লসাগু করার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা কি দেখে নাও। ভগ্নাংশের লসাগু সূত্র হচ্ছে লসাগু সমান দিয়ে একটা দাগ দিবা, ওপরে লিখবা হচ্ছে ভগ্নাংশের লবের লসাগু, লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু। এর অর্থ হচ্ছে লবগুলোর লসাগু, এর অর্থ কি 3 ও 6 এর লসাগু। হরগুলোর গসাগু, এর অর্থ হলো 7 ও 13 গসাগু। এখন আমরা যদি হিসেব করি তাহলে দেখতে পাবো যে লবগুলোর লসাগু করব যখন 3 ও 6 এর লসাগু করলে কত হয়, 3 দুগুণে 6 হয়, 6 হয়। আর হরগুলোর গসাগু মানে কি 7 ও 13 গসাগু। আচ্ছা, 7 ও 13 মধ্যে গসাগু করা নিয়ে হচ্ছে এমন সংখ্যা তোমার নিতে হবে যা সবার মধ্যে যায়, কিন্তু এখানে তো 7 আর 13 দুজনই মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা হলে সেক্ষেত্রে গসাগু 1 হয়। কত হয়? 1 হয়। তাহলে অ্যাকচুয়ালি আমরা পেলাম কত, নিচে 1 থাকলে সেই 1-এর কোনো দাম আছে? নেই। তাহলে উত্তর কত হলো? 6। 2 নম্বর 0.1 যোগ 0.01 যোগ 0.001 সমান যোগ করতে বলেছে, তাই তো? আচ্ছা, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তা হচ্ছে দশমিকের পরে 1 2 3 4 5 6 6টা সংখ্যার আগে দশমিক দিতে হবে। মেশিন এসো, ভুলবো কেনা জানো মেশিন। এত নাড়া দিও না। আর প্রশ্নটা খেয়াল করেছো? 0.1 যোগ 0.01 যোগ 0.001, ফলাফল আসবে 0.111। 0.111 0.111। এটাতে এত নাড়া দিলে তো হবে না। এখন আমরা এটা হাতে করে দেখব যে কি আসলে হয়। 0.111। যদি আমরা এটা রাফ করি তাহলে দেখো 0.1, আর এখানে হচ্ছে দশমিকগুলো সব সঠিক পাতিয়ে নাও। তারপর এখানে হচ্ছে 0.01, 0.01, এখানে হলো 0.001। সো আমি যদি যোগ করি 1 করতে 1, 1, 1.0, উত্তর হয়েছে 0.111। এখন আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। একটি লাঠির দৈর্ঘ্য 20 মিটার
একটি লাঠির দৈর্ঘ্য 20 মিটার। সাবির, তুমি বসে আছো কেন? তার কোনো পড়া নাই? একটি লাঠির দৈর্ঘ্য 20 মিটার। লাঠির 0.6 অংশ রং করা আছে, যার 0.6 অংশ রং করা আছে। এখন প্রশ্ন জিজ্ঞেস করেছে যে কত মিটার অংশ রং করা হয়েছে, কত মিটার অংশ রং করা হয়েছে। তো একটা জিনিস তোমাদের বলে দিই যে লাঠির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, রং করব তো 20 মিটারের সাথে, তো 20 মিটার 20-এর 0.6, 20 এর 0.6, 20-এর 0.6 মানে হচ্ছে এর মানে গুণ, তাহলে রং করা হয়েছে 20 গুণ 0.6, রং করা হয়েছে 20 এর মানে হচ্ছে গুণ 0.6, 0.6 কিন্তু ভাঙানো যায়, সরাসরি ফলাফলও দেওয়া যায়। সরাসরি ফলাফল কত হচ্ছে? 12। আবার আমি যদি ব্যাখ্যা দিই তাহলে ব্যাখ্যাটা এমন হবে 20 গুণ 0.6 মানে হচ্ছে দশমিকের জন্য 1, এক সংখ্যার জন্য একটা 0, 6 উপরে থেকে গেল, দশমিকের জন্য 1, 10 আবার 20-এর মধ্যে দুবার যাই, 6 দুগুণে 12 হয়। 12 মিটার অংশ রং করা হয়েছে। এখন প্রশ্নে যদি আরেকটা কথা জানতে চাইতো যে কত মিটার রং করা হয়নি, তাহলে 20 মিটার হচ্ছে 20 মিটারের খুঁটি, 12 মিটার রং করা হয়েছে, তাহলে 8 মিটার রং করা হয়নি। যদিও এখানে রং করা হয়নি কতটুকু সেটা চাইনি, এই জন্য আমরা দিচ্ছি না। আমরা এখন চলে যাব 4-এ। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতা ও পুত্রের 4-এ পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, অর্থাৎ এই 14 হলো পিতার আর 3 হচ্ছে পুত্রের। 14 হলো পিতার, 3 হলো পুত্রের, কারণ পিতা আগে পুত্র পরে। প্রশ্নে সামনের দিকে বলেছে যে পিতার বয়স যদি 56 হয় তাহলে পুত্রের বয়স কত? পিতার বয়স যদি 56 হয়, পিতার বয়স 56 হলে পুত্রের কত? যারা এখন আসলে সবাই এখানে এসো। মনে রেখো পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 14:3, তাহলে এই পিতা হচ্ছে 14 আর পুত্র হচ্ছে 3। এখন পিতার বয়স দিয়ে দিয়েছে, পুত্রের বয়সটা দেয়নি, তো পুত্রের বয়স হবে 56 এর 3/14। 3/14 কেন হবে? ওই যার বয়সটা চাইছে তার অনুপাতের সংখ্যাটা উপরে হবে। পুত্রের বয়স 56 গুণ 3/14। বলো তো 3 কেন উপরে হয়েছে? পুত্র চেয়েছে, তা যার বয়স চাচ্ছে সে উপরে হবে না। 14 56-এর মধ্যে যাবে 4 বার, 3 4 12 বছর। পুত্রের বয়স হচ্ছে 12 বছর।
কারণ যার বয়সটা চাইছে তার বয়সের অনুপাত সবসময় উপরে থাকবে। উত্তর হচ্ছে 12। এখন আমরা চলে যাব প্রশ্ন 5-এ। 9:18 অনুপাতের ব্যস্ত অনুপাত কত? এটা কিন্তু খুবই ইজি। 9:18 এর ব্যস্ত অনুপাত কত? আচ্ছা, ব্যস্ত অনুপাত কত সেটাকে বোঝো। যদি বলে 7:5 তোমরা বলবা 5:7। বললো 2:3 তোমরা বলবা 3:2। তাই যদি হয় তাহলে এটা কি? 18:9। তাহলে ব্যস্ত অনুপাত মানে কি? সংখ্যাটা আমরা জাস্ট পাল্টে দিলাম নাকি? দেরি করলে কি করতে হয়? এখন আমরা চলে যাব 2:5 অনুপাতে বহুপদীটি কেটে পরে করব। 100 জন ছাত্রছাত্রীর মধ্যে 60 জন ছাত্রী হলে এটা কত নম্বর? 7। 100 জন ছাত্রছাত্রীর মধ্যে থাক, এটা অঙ্ক, ডাইরেক্ট অঙ্ক। এটা ছাত্রছাত্রীর মধ্যে 60% হলো ছাত্রী, 60% হলো ছাত্রী। এখানে বেশ কিছু তথ্য আমাদের সত্য মিথ্যা যাচাই করতে হবে। দেখো, 100 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 100 জনের মধ্যে ছেলেও আছে মেয়েও আছে। তার মধ্যে মেয়ে হচ্ছে 60%, তার মানে হচ্ছে 100 জনের মধ্যে মেয়ে 60%। তাহলে ছেলে কতজন? 40%। এখন বলছে ছাত্রীর সংখ্যা নাকি 60 জন। এটা সত্য না মিথ্যা বলো তো? ছাত্রীর সংখ্যা ছাত্রীর সংখ্যা 60 জন, এটা সত্য। 100%, 100 জনের মধ্যে ছাত্রী হলো 60 জন। আচ্ছা, এটা সত্য। তারপর এইটা যে তোদের এত না, মানে ইয়ে করতে হচ্ছে, তা কি বলবো। তারপরে বলছে ছাত্র সংখ্যা নাকি 40 জন, এটা কি সত্য? ছাত্র 40 জন, এটাও সত্য, এটাও সত্য। গ। আবার বলছে ছাত্রছাত্রীর অনুপাত নাকি 3:2। ছাত্র ও ছাত্রীর অনুপাত 3:2। এইটার সত্য মিথ্যাটা একটু যাচাই করে দেখতে হবে। দেখো, ছাত্রী হলো বলছে কি, ছাত্র হলো 40 জন আর ছাত্রী হচ্ছে 60 জন। এটাকে যদি আমি 10 দ্বারা 20 দ্বারা ভাগ করি তাহলে এটা এখানে হবে 2, এখানে হবে 3। তা আমাদের বলেছে 3:2 আর এখানে হয়েছে 2:3। এটা কি সত্য? সত্য না। বোঝা গেছে কথা? যদি আবার বলতো যে 3:2 তাহলে সত্য হতো। নয়জন, আচ্ছা, একটা উদ্দীপক লেখা আছে, একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পূর্ণ করতে পারে। একটি কাজ 2 জন পুরুষ
ও 3 জন বালক কষ্ট হয়ে গেছে সম্পূর্ণ করে। উদ্দীপকটা পড়ো। একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক ধরো একটা সম্পন্ন করতে পারে। পুকুর খননের কাজ যদি পুরুষ মানুষ করে, মানে আমাদের মতো বয়স্ক মানুষ করে, তাহলে 2 জন লাগবে। আর যদি বালকে করে, তোমাদের মতো মানুষ করে, তাহলে 3 জন বালক লাগবে। পুরুষের শক্তি একটু বেশি, বালকের শক্তি একটু কম। এখন এর বেসিসে আমার প্রশ্ন দিয়েছে হচ্ছে যে 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করে। আচ্ছা, 3 জন বালক কতজন পুরুষের সমান? 3 জন বালক কতজন পুরুষের সমান? আচ্ছা, 3 জন বালক সমান 2 জন পুরুষ। 3 জন বালক সমান 2 জন পুরুষ। 1 জন বালক সমান 2/3 জন পুরুষ। আর ওই যে 9 জন, এই 9 জন কোথা থেকে আসলো? প্রশ্নে দেওয়া রয়েছে। তো আমরা 9 উপরে তুলে দেব কোণার দিকে। 3 9-এর মধ্যে যাবে 3 বার, আর 2 এর সাথে 3 এর গুণ করলে হবে 6 জন পুরুষ। দেখো, বালক যদি 9 হয় তাহলে পুরুষ হলো 6 জন। যে কাজ বা 9 জন বালক করতে পারছে সেই কাজ 6 জন পুরুষে করে ফেলছে। কলমে মনে হয় কালি শেষ। যদি কাজটি সম্পন্ন করতে 2700 টাকা, যদি কাজটি সম্পন্ন করে 2700 টাকা পায়, তাহলে প্রত্যেক বালক কত টাকা পায়? আচ্ছা, 9 জন বালকের কথা বলা হয়েছে কিন্তু এখানে। যদি কাজটি সম্পূর্ণ করে, এখন কাজটি করানো হচ্ছে বালক দিয়ে, পুরুষ দিয়ে না। কি করে বুঝলাম আমি বালক দিয়ে করানো হচ্ছে? যদি কাজটি সম্পূর্ণ করতে আমি বালক দিয়ে করানো হচ্ছে বুঝলাম কি করে, পুরুষ দিয়ে কেন নয়? যদি কাজটি না না, প্রশ্নে দেখো লাস্টে লিখ বলেছে যে প্রত্যেক বালক কত টাকা করে পায়। যদি কাজটি বালক করে এবং 2700 টাকা পায়, প্রশ্নবাদ দেখে না তো এরা। তবে প্রত্যেক বালক কত টাকা পাবে? কত পাবে? আচ্ছা দেখো, একটা বিষয় খেয়াল করো, বালক কতজন? 9 জন। এই 9 জনের মজুরি দেওয়া হচ্ছে কত টাকা? 2700 টাকা। তাহলে একজনের দেওয়া হবে কত টাকা? 2700 ভাগ 9 কত হয়? 900 টাকা দেওয়া হবে। আর যদি 3 জন দিয়ে করানো হয় তাহলে 900 টাকা দেওয়া হবে। তাহলে দেখো, 3 জনের দেওয়া হয় কত? 2700 টাকা। 3 জন বালক পায় 2700 টাকা। 3 জন বালক পায় 2700 টাকা। প্রত্যেক মানে কি? প্রত্যেক মানে কি? একজন বালক পায়। একজন বালক পায় 2700 ভাগ 3, 900 টাকা। আর কলমটা ভালো কলম এটা ঠিক আছে।
বলছে a সমান -1, এখন আমরা একটু বীজগণিতের দিকে চলে এসেছি। a সমান -1 হলে হলে তুই কি 2aq গুণ 3a গুণ 3a স্কোয়ার স্কোয়ার এর মান কত? এর মান কত? অঙ্কটি বোঝার উপায় হচ্ছে এরকম যে এই এর জায়গায় আর এখানকার এর জায়গায় -1 বসবে। কীরকম? 2 ইন্টু -1 এর কিউ গুণ তো গুণই, 3 ইন্টু -1 এর স্কোয়ার, 2 ইন্টু -1 এর কিউ। কেন এখানে কি স্কোয়ার আছে? উঠে দাঁড়াও। গুণ 3 ইন্টু -1 এর স্কোয়ার। এখন দেখো 2 ইন্টু -1কে যদি 3 বার গুণ করো তাহলে -1ই হয়। 3 ইন্টু -1কে যদি 2 বার গুণ করো তাহলে শুধু 1 হয়, মাইনাসটা থাকে না। কেন থাকে না আমি ব্যাখ্যাটা বলি। কোনো মাইনাসের মানে পাওয়ার হিসেবে যদি জোড় সংখ্যা থাকে, জোড় পাওয়ার থাকে, তাহলে মাইনাসটা উঠে যায়। তাহলে -2 অক্ষে -2 গুণ 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 -6। সেভেন এক্স 7x কিউ কিউ গুণ এক্স স্কোয়ার গুণ x স্কোয়ার গুণ গুণ x এক্স এর এক্স এর সূচক কত? x এর সূচক। আচ্ছা, সূচক কি? সূচক না স্যার, সূত্র, হ্যাঁ সূচক স্যার, শ্রাবণ বলো, সূচক কি? সূচক কারে বলে বলো? সূচক কাকে বলে? সংখ্যার পাওয়ার হিসেবে কি থাকে? কোনো একটা চলকের মাথায় বা কোনো একটা সংখ্যার মাথায় পাওয়ার থাকে না? পাওয়ার থাকে না? এই পাওয়ারগুলোকে বলে সূচক। তাহলে এখানে এক্স আছে, এখানে এক্স এর পাওয়ার আছে 3, এখানে এক্স এর পাওয়ার আছে 2, আর এখানে এক্স এর পাওয়ার কিচ্ছু নেই, মানে 1 আছে। সূচক 6। তাহলে এক্স এর পাওয়ার কত আসছে দেখো, 3, 2, 1, কত আসছে? 6। কোনো এক্স এর মাথায় যে সংখ্যা থাকে তাকে বলে সূচক, লগারিদমের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে এক্স এর মাথায় আছে 3, এখানে এক্স এর মাথায় আছে 2, এখানে এক্স এর মাথায় আছে 1, সব মিলিয়ে এক্স এর পাওয়ার সূচক এসেছে 6। 12 নম্বর। আচ্ছা, এক্স এখানে একটা উদ্দীপক দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আর দেখ জেড স্কোয়ার মাইনাস কোন যেখানে দেখবো সেখানে তো হাত নাকি? জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তিনটি রাশির আলোকে 12 ও 13 নম্বরের সমাধান করতে বলেছে। তো এই উদ্দীপকের সাহায্যে আমরা 12 নম্বরের আর 13 নম্বরের সমাধান করব। 12 নম্বরে কি বলেছে? এক্স সমান 2 এবং ওয়াই সমান -3 হলে প্রথম রাশির মান কত? এটা কিন্তু প্রথম রাশি, এটা কিন্তু দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। সো প্রশ্ন দেখো, এক্স সমান 2 এবং সমান -3 ওয়াই সমান -3 হলে প্রথম রাশির মান কত? প্রথম রাশির
মান কত? লক্ষ্য করি, আমাদের কাছে বলেছে প্রথম রাশি। প্রথম রাশি কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সেরকম বলবে, কিন্তু কি বসবে? এই রাশিতে এক্স এর জায়গায় কি বসবে? মান তো দিয়েই দিয়েছে। কেন এক্স মাইনাস টু? এক্স এর জায়গায় বসবে টু, তার মাথায় আবার টু, মাইনাস ওয়াই এর জায়গায় বসবে মাইনাস থ্রি, তার মাথায় আবার টু। এক্স এর মাথায়, এক্স এর জায়গায় টু, কেন? এক্স এর মান দিয়েছে না? আচ্ছা, এখানে ধর এক্স এর মান থ্রি দিয়েছে, তাহলে আমরা কি বসাতাম? থ্রির মাথায় স্কোয়ার। এখানে এক্স এর জায়গায় ফোর দিলে আমরা কি বলতাম? ফোরের মাথায় স্কোয়ার। তো এরকম টু এর মাথায় টু মাইনাস মাইনাস থ্রির মাথায় স্কোয়ার। তাহলে দুইয়ের বর্গ করলে হবে চার, আর মাইনাস থ্রির বর্গ করলে হবে নাইন। মাইনাস থ্রি গুণ মাইনাস থ্রি, মাইনাস থ্রি গুণ মাইনাস থ্রি কত হচ্ছে? মাইনাস মাইনাসে প্লাস নয়। এখন ফোর থেকে নাইন বাদ দিলে হবে মাইনাস ফাইভ। বলো তো সামনে মাইনাস কেন হয়েছে? বড় সংখ্যার আগে মাইনাস দেয়। হ্যাঁ, এই উদ্দীপক থেকে আমাদের 13 নম্বরের সমাধানের করা উচিত। রাশি তিনটি যোগ করতে বলেছে। রাশি তিনটি কোথায় শ্রাবণ দেখাও, কেউ কথা বলবো না। রাশি তিনটি কোথায়? গাইডে দেখাতে হবে কেন? এখানে রাশি নেই। রাশি কোথায় এখানে? রাশি তিনটি কোথায়? হ্যাঁ, তাহলে ওদেরকে যোগ করবো আমরা। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে সেই যোগ। ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আবার যোগ। আর জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যাব। এবার দেখো, একই রকম দেখতে হলে আর একজনের সামনে প্লাস একজনের সামনে মাইনাস হলে সেই রাশি কেটে যায়। তাহলে আমার এখানে কি কি কাটবে দেখো তো? এক্স ও বলুক, এখানে কোনটার সাথে কোনটা কাটবে? এক্স তো এখানে নাই, এক্স স্কোয়ার আছে। তোমাদের কি মাথায় কোনো কিছু নেই নাকি? এখানে এক্স স্কোয়ার, এটা প্লাসের, আর এখানে আছে মাইনাসের এক্স স্কোয়ার। তাহলে এটা কি হলো? এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হবে? এটাও কেটে গেল। তাহলে থাকলো কি? জিরো। উত্তর হলো জিরো। বুঝতে পারছো কথা? আর একটা বীজগণিত দেখো, 5a স্কোয়ার, 5a স্কোয়ার। তোমাদের চোখ থাকবে কলমের দিকে। 3a স্কোয়ার এক্স ওয়াই কোন ধরনের পদ? কোন ধরনের পদ? শ্রাবণ বলো। মানে এটা কি সাদৃশ্য পদ নাকি বৈসাদৃশ্য পদ? এখানে এর মাথায় স্কোয়ার আছে, এখানেও এর মাথায় স্কোয়ার আছে, একটাতে মিল আছে। এখানে এক্স এর মাথায় কিছু নেই, এখানে এক্স এর মাথায় কিছু নেই, একটাতে মিল, দুইটাতে মিল আছে। বাট এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই। তাহলে কি মিল আছে না না মিল নেই? কোনটা মিল আছে? চলক, প্রত্যেকটা চলক দেখতে একরকম হতে হবে। তাহলে আমরা এখানে বৈসাদৃশ্য বলতে পারি। উত্তরে বৈসাদৃশ্য বলতে পারি, বৈসাদৃশ্য বা বি সদৃশ, বি সদৃশ। এই 14টাকে তোলো, তারপরে আবার বোঝাচ্ছি। স্টপ করো।